হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল তারেক এভরিহোয়ার। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো আমাদের স্থলবন্দর আখাউড়া দিয়ে কিভাবে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যাওয়া যায় এবং যেভাবে আগরতলাতে সংক্ষিপ্ত সিটি ট্যুর করেছি তা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন দেখা যাক। সবাইকে আবার স্বাগতম। বন্ধুরা, আমিও আমার দুই বন্ধু মিলে ভারতে 2 সপ্তাহ ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসেছি। আমাদের রাতে 11টায় ট্রেন মহানগর তুর্না নিশিতা। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন। ওখান থেকে আমরা সকালে আখাউড়া আগরতলা বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করব। সো আমরা 3 বন্ধুরা এই স্টেশনে মিট করলাম এবং আর 5 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দিবে, যার কারণে আমরা খুব দ্রুতই ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনের বগিতে চড়ে এবং আমরা যার যার সিটে আমরা আসন গ্রহণ করলাম। ঠিক রাত 3টার দিকে আমরা আখাউড়া স্টেশনে পৌঁছে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অন্ধকার, অনেক গভীর রাত। এই সময় আসলে কোনো দিকে মুভ করাটাও আমরা সেফ মনে করিনি, যার কারণে একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা একটু নাস্তা করলাম। যখন একটু সকাল হলো, আজান দিল, নামাজ পড়ে আমরা সবাই আবার বের হলাম একটা ট্যাক্সি নিয়ে। সেই ট্যাক্সিতে করে আমরা আখাউড়া বর্ডারের দিকে রওনা হলাম। এখানে একটি জিনিস বলিনি, যেটা হচ্ছে খুবই কষ্টকর লাগে যে আখাউড়া যে জংশন, ওখান থেকে এখানে আসা খুবই অল্প একটা দূরত্ব, কিন্তু এখানে সিন্ডিকেট, যে ট্যাক্সি সিএনজি যারা আছে তাদের একটা সিন্ডিকেট, তাদের কাছ থেকেই নিতে হবে। তাদের ওখান থেকে আমরা যদি একটু দূরে গিয়ে হেঁটে আরেকটা কম পয়সায় যদি একটা টুকটুক জাতীয় কিছু নিই, তারা সেটাতে বাধা প্রদান করে এবং রাফ বিহেভ করে খুবই। তারা 300 টাকা দাবি করে। পরবর্তীতে আমি তাদের বাধা উপেক্ষা করে আমি একটি টুকটুক নিলাম 150 টাকা দিয়ে। চলে আসলাম বর্ডারে। তখন বর্ডার ওপেন হয়নি, আমি আরও বিশ্রাম নিলাম। 8টার দিকে তখন তারা অফিসটা খুললো, আরও অনেকে আসা শুরু করলো। প্রায় আমরা 20-25 জন ওখানে জড়ো হয়ে গেলাম। আপনারা সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে কাস্টমস। ওখানে গিয়ে ফার্স্টে আমাদের ট্যাক্স টোকেন যেগুলি করলাম দিলাম। সোনালী ব্যাংকে যে 1000 টাকা ট্যাক্স দিয়েছি ওটা এখানে জমা দিতে হবে, এখানে দেখাতে হবে কাগজটা। এই অফিসেই আবার 100 টাকা বকশিশ দিতে হয়। বকশিশ না দিলে সেটা কিছুটা মনে হয় খারাপ হয়। সো আমার সাথে আমার যে বন্ধুরা ছিল তারা তাড়াতাড়ি করে এবং অন্যান্যদের মতোই ফলো করলো, যাতে আমরা কোনো ধরনের ঝামেলা মুক্তভাবে চলে যেতে পারি, যেহেতু আমাদের ফ্লাইট আছে আজকে দুপুরবেলা। সো কোনো রকম ঝামেলায় আমরা জড়ালাম না। সবাই যা করে সেই ওয়েতেই আমরা কাস্টমসটা অতিক্রম করলাম। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে ইমিগ্রেশনে যাওয়ার আগে ইমিগ্রেশনের একটি লাইন, এখানে একটা চেকিং হয়, এখানে এন্ট্রি হয় পাসপোর্ট দেখে। এরপর আরেকটু সামনে গেলে একটা রুম আছে, অফিস রুম আছে, যেটা ইমিগ্রেশন রুম। ওখানে গেলে আমাদেরকে তারা ইমিগ্রেশন করাই দিবে। সেই বিল্ডিংটা, এটার ভিতরেই সেই ইমিগ্রেশন অফিসাররা বসা আছেন। ওখানে আমরা ইমিগ্রেশন করলাম, কোনোরূপ ঝামেলা হয়নি, অল্প লাইনের মধ্যেই কাভার হয়ে গেল আমাদের, বেশিক্ষণ সময় লাগেনি। তারপর ওটা শেষ করে আমরা কিছু দূরত্ব বা 2 মিনিট হাঁটা দূরত্ব হেঁটে গেলেই আমরা দেখতে পাই যে সেই ইন্ডিয়ার বর্ডার। এখন আমরা আছি নোম্যান্স ল্যান্ডে। সেই নোম্যান্স ল্যান্ডটা অতিক্রম করেই সেখানে সেই ভারতীয় সৈন্যরা আছে, তারা কেউ প্যারেড করছে। তারপর তাদেরকে আমাদের পাসপোর্টটা দেখিয়ে তারপর আমরা অগ্রসর হলাম তাদের ইমিগ্রেশনের দিকে। যেতে যেতে একটা মজার কথা বলি, আমরা যখন ইমিগ্রেশন ক্রস করছিলাম তখন কিছু বাংলাদেশি ভিক্ষুকও দেখি ইন্ডিয়াতে ঢুকতেছিল। তাদের হাতে পাসপোর্ট আছে, পাসপোর্টই আছে। তারা প্রায় 5-6 জন, 1-2 জন আছে যারা অলমোস্ট একটু বিকলাঙ্গ, তারা হুইল চেয়ারে বসে আছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা আজমির শরীফ যাবে ভিক্ষা করার জন্য।
এবং ইমিগ্রেশন অফিসার বা যারাই জিজ্ঞেস করতেছে সবাইকে তারা বলতেছে আমরা আজমির যাব ভিক্ষা করার জন্য। এ নিয়ে আমরা ইমিগ্রেশনে চলে আসলাম, ভারতের ইমিগ্রেশনটা ক্রস করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। করার পরেই ইমিগ্রেশন অফিসটা বের হওয়ার পরেই আপনারা এই দৃশ্যটা দেখতে পারবেন, অনেকগুলি ট্রাক দাঁড়ানো থাকবে, সিএনজি দাঁড়ানো থাকবে পাশে। এখানেও সেম সিন্ডিকেট, এখান থেকে মানে তারা একটা মৌমাছির ঝাঁকের মতো করে তারা ঘিরে ধরে ড্রাইভাররা, যে তাদের ইয়েতে ডাকবে, কিন্তু তারা কম পয়সায় যাবে না, অল্প দূরত্ব 4-5 কিলোমিটার, কিন্তু তারা 300 রুপি 400 রুপি করে চার্জ করে। পরবর্তী 200 রুপি দিয়ে আমি একটু হেঁটে সামনে থেকে নিলাম, আমি সিটিতে যাব। সেই সিটিতে এই আপনারা দেখতে পাচ্ছেন এই অটোতে করে আমরা পরবর্তীতে 200 রুপি দিয়ে সিটিতে গেলাম। সিটিতে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে সাইট সিন করব, সেটার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। বন্ধুরা, আমাদের প্রথম সাইট সিন হিসেবে আগরতলা প্রথম সিটি ট্যুর হিসেবে আমরা এসেছি উজান্তা প্যালেসে। এটি একটি রাজকীয় বাড়ি। এখানে যখন আমরা আসলাম এটি বন্ধ ছিল, আমরা প্রায় 9:30টার দিকে এখানে এসেছি। এটি দেখতে পাচ্ছেন সেই উজান্তা প্যালেসের সামনের অংশ, সামনের একটা বাগান। এটি হলো গেট, যেটা আসলে দেখতে একটা বিশাল প্রাসাদের মতো লাগছে, আসলে এটা একটা গেট। এটার সামনেও একটু খোলা জায়গা আছে, এই খোলা জায়গাটায় আমরা বিশ্রাম নিচ্ছি, কারণ 10:30টায় হচ্ছে গেট খুলবে। আপনারা দেখতে পাচ্ছেন গেটের ভিতরে সেই আসলে বিশাল একটা জায়গা, সেখানেই আপনার সেই উজান্তা প্যালেসটি রয়েছে। সো এখানে যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ, এখানেই আছে, এরা লিখে দিয়েছে নিচে। আর এই বাগানটি অনেক সুন্দর, এখানে সেই আই লাভ আগরতলা এই দৃশ্যটি এখানে আছে, এখানেই সবাই ছবি তোলে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম এবং ফটো সেশন করেছি। এই বাগানে দুটি মহান মানবের ভাস্কর্য আছে, একজন হলেন শহীদ ক্ষুদিরাম বসু এবং আরেকজন হচ্ছে মাস্টারদা সূর্য সেন। দুজনের সম্বন্ধেই একটু না বললেই নয়। ক্ষুদিরাম বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন এবং তৎকালীন ব্রিটিশ বিচারকের রায়ে ফাঁসির আদেশে তাকে হত্যা করা হয়েছিল। ফাঁসির সময় ক্ষুদিরামের বয়স ছিল মাত্র 18.5 বছর, যেটা তাকে ভারতের সর্বকনিষ্ঠ ভারতীয় বিপ্লবী হিসেবে অভিষিক্ত করেছিল। দ্বিতীয় ভাস্কর্যের মানবটি হচ্ছে আমাদের চট্টগ্রাম রাউজানের সূর্য সন্তান মাস্টারদা সূর্য কুমার সেন, সবাই তাকে মাস্টারদা সূর্য সেন হিসেবেই চিনেন। তিনিও ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। 39 বছর বয়সে চট্টগ্রাম জেলা কারাগারে তাকেও ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছিল। যাই হোক বন্ধুরা, উজান্তা প্যালেসের গেট খুলে দিল, আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢুকে পড়লাম। বিশাল একটি জায়গা উজান্তা প্যালেস, এটি আসলে রাজকীয় একটি বাড়ি। এটি স্থানীয়দের কাছে এটি একটি রাজকীয় বা প্রাসাদ হলেও এটি আসলে একটি ত্রিপুরা স্টেট মিউজিয়াম। বর্তমানে 250 একর জায়গার উপর এটি নির্মিত। এটি মহারাজা রাধা কিশোর মাণিক্য বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। এই জাদুঘরে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের অসংখ্য সংগ্রহশালা, যা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানান দেয়। এছাড়া রয়েছে ভারতের প্রত্যেকটা স্টেট বা রাজ্যের বিস্তারিত বিবরণ, এবং আমার কাছে একটি কমপ্লিট জাদুঘরই মনে হলো। এটিকে আসলে পুরো জাদুঘর ও এর আশেপাশ ঘুরে দেখতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে। ভারতীয়দের জন্য এখানে এন্ট্রি ফি 40 টাকা, কিন্তু ফরেনারদের জন্য 250 টাকা। কিন্তু এখানে একটি মজার বিষয় হচ্ছে বাংলাদেশিদের জন্য তারা 100 রুপি করে রেখেছে। জাদুঘরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার কারণে কোনো ছবি বা ভিডিও করা হয়নি। তবে ক্যামেরা বা ভিডিও যদি করতে চায় স্পেশাল ক্যামেরা নিয়ে গেলে সেটার জন্য আলাদা করে ফি দিতে হয়। যাই হোক, আমাদের ঘোরাটা শেষ হয়ে গেল উজান্তা প্যালেসের। এরপরে আমরা খুবই ক্ষুধার্ত, লাঞ্চের জন্য আমরা বের হলাম। পাশেই কিছু দূর আমরা রাস্তার মধ্যে হাঁটলাম, হেঁটে তারপর আস্তে আস্তে একটি মানুষদেরকে জিজ্ঞেস করে যেহেতু আমরা বের হওয়ার পরেই কোনো রেস্টুরেন্ট আসলে খুঁজে পাচ্ছিলাম না আশেপাশে, বেশ কয়েকজন থেকে জিজ্ঞেস করতে হলো, কেউ এই গলি দিয়ে বলে, কেউ ওই গলি দিয়ে বলে। এরপর আমরা শেষমেশ একটা খুব মজাদার একটি রেস্টুরেন্ট পেলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সেটি পিওর ভেজ একটি ভেজিটেরিয়ান একটি রেস্টুরেন্ট। সো আমরা সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা 3টি থালি অর্ডার দিলাম। আগরতলায় বসে আমরা থালি খাওয়া শুরু করে দিলাম।
থালিটা সেই তাদের স্পেশাল থালি ছিল, আপনারা দেখতে পাবেন। সেই থালির খাওয়ার মেনুগুলি আসলে খুবই রসালো জনকভাবে তারা ডেকোরেশনটি করেছে। আসলে খুবই তৃপ্তি সহকারে আমরা খেলাম, কারণ সারাদিন আমরা খাইনি। সেই বর্ডারে আমরা এসেছি, সেই সকাল 6টায় বর্ডারে এসেছি, এরপর থেকে আমরা না খেয়ে আছি, যার কারণে আমরা আসলেই খুবই ক্ষুধার্ত এবং খুবই এনজয় করেছি আমরা এই খাওয়াটা। ভারতে ঢোকার পরে আমাদের প্রথম মিল ছিল এটি। শকর আলহামদুলিল্লাহ, আমরা খুব চেটে পুটে একদম পরিষ্কার করে খুব তৃপ্তি সহকারে খেলাম। এরপরে আমরা চলে গেলাম আমাদের নির্দিষ্ট গন্তব্য, যে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট, যেটা আগরতলা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা একটি অটো নিয়ে, প্রায় 200 রুপি নিয়েছিল সেই অটো, কাছেই, কিন্তু আসলে তারা এই 200-র নিচে দেখি কোনো সিএনজি পাওয়া যায় না, ট্যাক্সি পাওয়া যায় না, ওখানে অটো পাওয়া যায় না। যাই হোক, আমরা খুবই সুন্দর একটা সিটির বিভিন্ন রাস্তাঘাটগুলি দেখলাম এটার কারণে, এবং আমরা পৌঁছে গেলাম সেই বীর বিক্রম এয়ারপোর্টে, মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আগরতলাতে আমরা আসলাম। এখানে এসে আমরা আসলে এয়ারপোর্টটি এতই সুন্দর, আউটার এয়ারপোর্ট বলেন, আউটার দৃশ্যগুলি যেগুলি এয়ারপোর্টের বাহিরের বাগান টাগান এবং খোলামেলা পার্কিং যা আছে, গাছগাছালি, ফুলের বাগান, আসলে আমাকে খুবই বিমোহিত করেছে। এত সুন্দর এয়ারপোর্ট আসলে আমি ভারতের কোনো প্রদেশেই আমি দেখিনি, এবং ইভেন আমি অন্য দেশেও আমি দেখিনি এরকম খোলামেলা প্রাকৃতিক দৃশ্যে ভরপুর আর কি, এভাবে দেখিনি। এবং ভিতরেরটাও খুবই সুন্দর ডেকোরেশন, খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা। শুধু একটি মাত্রই অতৃপ্তি রয়ে গেছে এয়ারপোর্টের ভিতরে, সেটা হচ্ছে আমি ডোমেস্টিক ইয়াতে ওখানে ডিপার্চারে পাইনি, র্যাপিং পাইনি। আমাদের ব্যাকপ্যাকগুলি আসলে চেক ইনে দিতে হয়েছিল, যেহেতু ওয়েট বেশি, কিন্তু আমরা মনে করেছিলাম ওখানে র্যাপিং থাকবে, কিন্তু আমরা কোনো র্যাপিংয়ের সেই ফেসিলিটিটা পাইনি। যাই হোক, খুবই সুন্দর একটি এয়ারপোর্ট। আমি আসলে খুবই কি বলবো, খুবই খুশি এয়ারপোর্ট দিয়ে আমি যেতে পারি। আমি প্রথমবারের মতো সেই আগরতলা এয়ারপোর্টটি ব্যবহার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের যে পরবর্তী গন্তব্য, যে আমরা কেরালার কোচির উদ্দেশ্যে আমরা বোর্ডিং করলাম, ফ্লাইটের মধ্যে উঠলাম। আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো, সেই ফ্লাইটে আমরা বসেছি। আমাদের পরবর্তী যে কেরালা ট্যুর এবং তামিলনাড়ুর ট্যুর, এটির সিরিজ আমি একটি করে আপলোড দিব, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। এটি মাত্র শুরু আমাদের 14 দিনের ভ্রমণের। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।